চুমকি এই নিয়ে পরপর 5 দিন লক্ষ্য করলো লোকটাকে। মুখ ভর্তি এবড়ো খেবড়ো দাড়ি, মস্ত কপাল। আসলে কপালের কথায় শেষ আর টাকের কোথায় শুরু তার নির্দিষ্ট কোনো সীমারেখা নেই। কপালে অনেক ভাঁজ, আর ভাঁজগুলো যে কপালেই তাতে কোনো সন্দেহ নেই, কেননা টাকে ভাঁজ পড়ে না কখনো। লোকটার সন্ডা মার্কা চেহারা, গায়ে মস্ত ঢিলে ঢালে জামা, সবুজের ওপর কালোর ছোপ, জামার সামনে পকেটে পেছনে পকেট, ঘাড়ের কাছটায় নোংরা তেল চিটে ধরা, পায়ে বুট মোজা ছাড়া। কালো ওই সন্ডা মার্কা চেহারার লোকটাকে দেখলেই অজানা আতঙ্কে হাত পা ঢিলে হয়ে আসে চুমকির। মনে হয় ওর শরীরের সব রক্ত যেন কলকল করে গা বেয়ে মাটিতে মিশছে। এমনিতেই রাস্তা বড় ফাঁকা ফাঁকা, ভর দুপুরে পথঘাট খাঁ খাঁ করতে থাকে। ঘর ছেড়ে লোকজন বড় একটা বেরোয় না কোথাও, কাজের তাগিদেই শুধু পথে নামা। এই যেমন চুমকি। স্কুল শেষ করে তো আর স্কুলেই বসে থাকা যায় না, বাড়ি ফিরতেই হয়। স্কুল আর বাড়ির মাঝখানে প্রায় 10 মিনিটের পথ। প্রথমে রাস্তা ছেড়ে গলি, গলি ছেড়ে আর একটা চওড়া গলি, তারপর বড় রাস্তা ডিঙিয়ে চুমকিদের বাড়ি। প্রথম রাস্তাটা ছেড়ে গলির মুখেই লোকটাকে দেখা যায়, যেন কারো অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। কিন্তু সেই অপেক্ষাটা কি চুমকির জন্যই? যদি তাই হয় তবে চিন্তা হওয়ারই কথা। তবু ভয় পেলে চলবে না চুমকি। অদ্ভুতরে লোকটা তাহলে আরও গেঁথে বসবে, একেবারে ছিনোজোকের মতো। বুকের সাহস আনাটাই হলো আসল ব্যাপার। কোনো পরোয়া না করে গটমটিয়ে রাস্তা পার হয়ে গেল। বাছা ধন আর কিটকিট করে তাকাতে সাহসই পাবে না। কিন্তু এই কিম্ভূত কিমাকার চেহারার লোকটার দিকে চোখ পড়লে এমনিতেই ভয়টা যেন গেড়ে বসে। আজ আর একটু ভালোভাবেই নজরে এলো লোকটা। সারা মুখে ভর্তি গুটগুটে গর্ত, আর চওড়া কপালে যেন দগদগে কাটা ঘা। আসলে বসন্তের দাগ। রোদে ঘেমে দাগগুলো যেন আরও বেশি স্পষ্ট হয়ে আর জ্যান্ত হয়ে উঠেছে। চোখ দুটো ঠিক যেন লাল কালির পোঁচ দেওয়া। স্থির আর স্পষ্ট চাহনি দেখলেই বোঝা যায় যে লোকটার গতি প্রকৃতি মোটেই সুভেদের নয়। কালকেই স্কুল থেকে বাড়ি ফেরার সময় নীলুও দেখেছে লোকটাকে। চুমকি দেখিয়েছিল ওকে। চুমকি বলেছিল, কি মনে হচ্ছে বলতো? সবাই কিছু না কিছু কাজ করে, ওর কি কোনো কাজ নেই? নীলু কয়েকবারই আর চোখে দেখল লোকটাকে, তারপর ফিসফিসিয়ে বলল, সাবধান, লোকটা মনে হচ্ছে আফগানিস্তানের। একটা রহস্যের গন্ধ পাচ্ছি আমি। তবে রহস্যটা যে কি তার খোলসা করে বলেনি নীলু, আর সেই জন্যেই নীলু আজ এই শর্টকাটের পথ আর মারায়নি। এ পথে ওর না আসার কারণটা অনেক ভেবেচিন্তে বুঝতে পারে চুমকি। ও প্রথমটায় ভেবেছিল বোধহয় নীলু আজ স্কুলেই আসেনি, কিন্তু প্রেয়ারের সময় 3য় লাইনের প্রায় শেষ মাথায় ও হঠাৎই আবিষ্কার করলো নীলুকে। আবার ছুটির ঘন্টা পড়ার সাথে সাথে চুমকিকে না জানিয়েই ও দূর রাস্তা দিয়ে বাড়ি ফিরেছে। ভীতু কোথাকার। চুমকির গলার কাছে একটা চাপা অভিমান এসে আটকে গেল। অভিমানটা আগে ছিল না, বিদঘুটে মার্কার লোকটাকে ফের আজ দেখতে পেয়ে অভিমানটাও সাথে সাথে হাজির। তবে চুমকির সমস্যাটা একটু অন্যরকম। শর্টকাট রাস্তা না ধরলে ওকে ভৈরব স্থান, PWD কোয়ার্টার্স, তারপর কংসাবতী অফিস ঘুরে বাড়ি ফিরতে হয়। একটুখানি
ভয় এড়ানোর মানে 10 মিনিটের রাস্তাটাকে টেনে 25 মিনিটে লম্বা করা। এতটা ঝকমারি পোষায় না চুমকির। কিন্তু আজ ফের লোকটার বেয়াদপিপনা দেখে মনে হচ্ছে কাজটা ঠিক হয়নি। এক দৌড়ে চুমকি বড় রাস্তাটা পার হয়ে গেল। ব্যাস, এবার ওকে পায় কে? একবার পিছন ঘুরে দেখল, লোকটা তখনই খানিকটা এগিয়ে এসে দাঁড়িয়েছে। এরপর তেমনই একভাবে ওর দিকে নিষ্পলকে তাকিয়ে। লোকটার চোখে মুখে একটা হতাশার ছাপ, যার মানে দাঁড়ায়, ইস, একেবারে হাতছাড়া হয়ে গেল। আর কিচ্ছু নেই লোকটার, তবে নাকমলা কানমলা ভৈরব বাবা দিব্যি। কাল থেকে শর্টকাট রাস্তা ধরে আর বাড়ি ফেরা যাবে না। সোজা বড়সড় রাস্তা ধরে পায়ে হেঁটে বাড়ি ফেরাই ঢের বুদ্ধিমানের কাজ। হাড়ে হাড়ে শিক্ষা হয়ে গেল আজ। পরদিন বাবার সঙ্গেই স্কুলে গেল চুমকি। যাওয়ার সময় একটা সুবিধা আছে, এই পথেই বাবা অফিস চলে যায়। স্কুল যাওয়াটা শর্টকাট রাস্তা ধরেই, কিন্তু লোকটা ত্রিসীমানায় নেই। অবশ্য স্কুল যাওয়ার সময় আগে কখনো দেখা যায়নি ওকে। স্কুলে সারাটা দিন ফেরার ভাবনা নিয়েই কেটে গেল চুমকির। সারিতা বলে, ও কিছু না। পল্লবী বলে, আমি হলে একদিন দেখব, দুদিন দেখব, 3 দিনের দিন মুখে ঝামা ঘষে দেব। বেশ বাড়িয়েই বলছিল পল্লবী, এতটা বাড়িয়ে না বললেই পারত। তিতলি, পিকলু, বাবাই এরা শুনল শুধু, কেউ কিছু বলল না। স্কুলে নীলুর সাথে কয়েকবার দেখা হলো চুমকির, কথা হয়নি। কথা বলার সুযোগ এলেও আগ বাড়িয়ে কথা বলতে চায়নিও। নীলুও দেখে নাক দেখার ভান করে চলেছে। চুমকি মনে মনে বলে, দোষটা ওর নয়, নীলুরই। ছুটির ঘন্টা পড়েছে, তবে আজও কি এটা করে দেখা দরকার? স্কুল থেকে বেরোতে দেখা গেল নীলুকে, চুমকিও পেছন পেছন। নীলু একটা অদ্ভুত কাণ্ড করে বসলো আজ। বড় রাস্তা দিয়ে একটা লোক স্কুটারে করে যাচ্ছিল। অগ্র পশ্চাৎ না ভেবে ও স্কুটারের লোকটাকে দাঁড় করালো। লোকটাকে হাত পা নেড়ে কী সব বোঝানোর চেষ্টা করলো। লোকটা মাথা নেড়ে নীলুকে ইশারা করে। নীলু একটুও অপেক্ষা করেনি, সোজা স্কুটারের পেছনে চড়ে বসলো। তারপর দুজনেই এক নিমেষে হাওয়া। লোকটা নীলুর পরিচিত কিনা তা ওর হাত পা নাড়া দেখে বোঝা যায় না। নীলুর কেরামতিটা আজ সচক্ষে লক্ষ্য করেছে চুমকি। তবু ও নিরুপায়। আর কী বা করার আছে, বাড়ি তো ফিরতেই হবে। তবে আজ আর ভুলেও শর্টকাট নয়। চলার পথে বিপদের আঁচ না থাকলে একটু অন্যরকমভাবে ভাবা যেতে পারে। বড় রাস্তা ধরে কিছুটা এগিয়ে স্টেডিয়ামের পাশ দিয়ে হেঁটে ফের বড় রাস্তায় উঠলে 5 মিনিট বাঁচানো সম্ভব। কিন্তু বড় রাস্তা ধরে হাঁটা দূরের কথা, ওই যে বড় রাস্তার কাছে এসে দাঁড়িয়েছে, অমনি ছ্যাদ করে উঠল বুকের ভেতরটা। জমের দোসর আজ আর গলির মুখে নয়, বড় রাস্তার বাঁ ধারে শ্রীধরের পানের দোকানের ঠিক সামনে। চুমকির সাথে চোকাচুকি হতেই লোকটা মুখ থেকে জ্বলন্ত বিড়িটা নিচে ফেলে দেয়। জ্বলন্ত বিড়ির টুকরো পা দিয়ে মারতে মারতে শ্রীধরকে কি যেন শুধায়। একটু পরেই শ্রীধর হাসি মুখে একটা পান এগিয়ে দেয়। পানটা তড়িঘড়ি মুখে পুড়ে ফেলে লোকটা। চুমকি আর দাঁড়ায়নি, হাঁটা শুরু করে হনহনিয়ে। অবাঞ্ছিত লোকটাও নড়ে ওঠে, গাল দিয়ে পানের কষ গড়িয়ে পড়ছিল ওর। এবার সুযোগ পেলেই পেছনে ধাওয়া করবে। যেন এরকমটাই স্থির, চিৎকার করে উঠবে কিনা ভাবছিল চুমকি।
হঠাৎ রাজনের সাথে দেখা। রাজন এখন ক্লাস 6-এ, চুমকির চেয়ে 2 ক্লাস ওপরে। পাড়ায় একটা সেরা ডানপিটে ছেলেও, স্কুলেও বেজায় নাম ডাক, তবে পড়াশোনায় নয়, ওস্তাদিতে দাপিয়ে বেড়ায় সারাক্ষণ। সিনিয়র ছেলেরাও বড় একটা ঘাটায় না ওকে। স্কুলের মাস্টারমশাইরাও ওকে অনেক ব্যাপারে ছাড় দিয়ে রেখেছে। রজনের স্কুল পালানো আর ভাঙচুরের রেকর্ড আজ অবধি কেউই নাকি ছুঁতে পারেনি। স্কুলে বাঙ্ক মারার কায়দা রপ্ত করতে উঁচু ক্লাসের ছেলেরাও ওর কাছে দরবার করে। পারতপক্ষে চুমকির ওকে এতদিন এড়িয়েই চলতে হয়েছে। এই রজনী এখন ওর একমাত্র ভরসা, রক্ষা কবচ। রাজন বুঝতে পারে চুমকি ওকে কিছু একটা বলতে চায়, তাই প্রথম রজনী ওকে জিজ্ঞাসা করলো, কিরে চুমকি, ছুটির পরে এখানে ঘুরপাক খাচ্ছিস কেন? রাজনের আগেও একবার চুমকিকে খুচকি বলে ডেকেছে। আপত্তি থাকলেও চুমকি প্রতিবাদ করেনি কখনো। আসলে ঝামেলা এড়াতেই ভালোবাসে চুমকি, ঠিক যেমনি করে রাস্তার ওই অসম্ভব নাছোড়বান্দা আর পাজি লোকটাকে এড়িয়ে চলতে চায়ও। চুমকি গলা ভারী করে বলে, রাজনদা, খুব ঝামেলায় পড়েছি। দেখো না, পানের দোকানের সামনের ওই লোকটা সবসময় আমার দিকে কটমট করে তাকিয়ে থাকে। রাস্তা দিয়ে চলাফেরার জো নেই, রোজ ফলো করে। আজ ঠিক করেছি বড় রাস্তা ধরেই বাড়ি ফিরবো, দেখছি লোকটা এখানেও। লোকটাকে দেখতে গিয়ে চুমকি আরও অবাক। লোকটা নেই, বেপাত্তা। এক নিমেষে লোকটা কোথায় উধাও হয়ে গেল ভেবে পায় না চুমকি। রজন বুঝতে পারে চুমকির চোখ দুটো একজনকে খুঁজে বেড়াচ্ছে। তবে ওর মুখে রজন দাদা ডাক শুনে মনটা আবেগে বেহাল হয়ে যায় রজনের। তা একটু বেশি উদ্যোগী হয়ে রজন বলল, লোকটা বুঝতে পেরে সটকে পড়েছে, তার মানে তোকে ফলো করছে, এটা সত্যি কথা। আচ্ছা, ওই ইতরটা কদিন ধরে তোকে কটমাট্টাচ্ছে বলতো? চুমকি মাথা চুলকে বলল, 5 দিন তো হবেই। হি উইল কাম এগেইন। কিন্তু আমি চাই না লোকটা ফের আসুক। আমিও সেটাই চাই, কিন্তু আর একবার মাত্র ওকে আমার সামনে আসতেই হবে মোকাবিলা করার জন্য। যাক, তুই এই নিয়ে আর মিছিমিছি দুশ্চিন্তা করিস না। সেরকম কিছু হলে আমায় শুধু একটা খবর দিস। বাছা ধন তড়পায় কি করে আমারও দেখা দরকার। আমার ইটু পকলের কাহিনী ওর তড়পাড়ি ঘুচিয়ে দেবে। সেদিন লোকটার টিকিটা পর্যন্ত দেখা গেল না। পরদিন একা একাই স্কুলে গেল চুমকি, বাবা ছাড়া। অনেকটা ইচ্ছা করে। কোনো অঘটন ঘটেনি, তবু সারাটা বেলা দুশ্চিন্তা নিয়েই কাটল চুমকির। ক্লাসগুলো যেন তেন প্রকারেণ সেরে নিশ্চিন্তে বাড়ি ফেরার একটা পাকাপাকি বন্দোবস্ত করতে রজনের ক্লাসে উকি দেয় চুমকি। ওদের ক্লাসের একজন বলল, টিফিনের পর থেকে রজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিকে নীলুও আজ সত্যি সত্যি স্কুলে আসেনি। সর্বনাশ! এখন তাহলে উপায়? বাড়ি তো ফিরতেই হবে, পাড়ার কাউকে চোখে পড়ল না। অনেক চিন্তাভাবনার পর চুমকি ঠিক করলো এখনও দ্বিতীয় শর্টকাট রাস্তা ধরেই ফিরবে। ওই সাংঘাতিক লোকটা হয়তো ওদিকেই সেই পানের দোকানের সামনে ওত পেতে বসে আছে। চুমকি পানের দোকানের ধারেই ঘেঁষল না। জজবাংলো থেকে সম্মিলনী কলেজের গেট অবধি হেঁটেই গেল। নিজেকে অন্যমনস্ক করতে থাকে সে। সব কিছু ঠিকঠাক। এবার বড় রাস্তা পর্যন্ত ফাঁকা গলিটুকু। গলির এ মাথা থেকে ও মাথা অবধি একটা লোকও চোখে পড়ল না। অন্যদিন তবু এক আধটা লোক চোখে পড়ে, শুধু একটা কালো বিড়াল চোখে পড়ল। বিড়ালটা দৌড়ে এক পাশ দিয়ে অন্য বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। রাস্তার কুকুরগুলোও বেপাত্তা।
প্রত্যেক গলিতেই দু একটা স্থায়ীভাবে কুকুর বসবাস করে। এই গলিতে তাও চোখে পড়ল না। হয়তো 2-4টা কুকুর আছে, এখন কোন গলিতে গিয়ে ঠেকেছে কে জানে। কাছে পিঠে ঘরদোরও তেমন নেই, শুধু গাছগাছালি। ডাকাতকালী জঙ্গলের কথা মনে পড়ে চুমকি। গল্পের লাইনগুলো দৃশ্যে ফুটে ওঠে, জ্যান্ত হয়ে যায়। একটু এগিয়েই ডান পাশে মাঠ, তারপর পুকুর, পাড়ে সারি সারি তাল গাছ। মাঠে একটা গরু ছাগলও চোখে পড়ল না, চোখে পড়ল একটা মস্ত বেল গাছ মাঠের উত্তর পূর্ব কোণে। এই গলি দিয়ে আগেও 2-1বার যাতায়াত করেছে চুমকি, কিন্তু এত বড় বেল গাছ আগে চোখে পড়েনি কখনো। কাঠখোট্টা ব্রহ্মদৈত্য নাকি ওই কাঠখোট্টা বেল গাছেই বসে থাকতে ভালোবাসে। ভর দুপুরে ওরা ডালে বসে ঠ্যাং নাচায় আর বেসুরো গলায় কীর্তনের সুর ভাজে। আর সুযোগ পেলেই বিশেষ বিশেষ লোক দেখে 2-1টা লাথি মারে। ভূতটুতে তেমন ভয় নেই চুমকি। বাবা বলে ভূত মানে হলো ভয়। যার ভয় ডর নাই তাকে ভূতে পায় না কখনো। তবু কি বলা যায়, নাছোড়বান্দার মতো ভূত একবার যদি কোমর জড়িয়েই ধরে তবে ঠেকায় কে? ধীর পায়ে গলির মধ্যে দিয়ে হাঁটছিল চুমকি। হঠাৎ পেছনের তেঁতুল গাছের আড়াল থেকে কে যেন একজন খুকি বলে হাঁক পারল। ডাকটা স্পষ্ট শোনাচ্ছে চুমকি। ভয়ে মাথার চুলগুলো যেন খাড়া হয়ে উঠল। হঠাৎ এও মনে হলো রক্তচোষার মতো কে যেন শরীরের সব রক্ত টেনে নিচ্ছে শো শো করে। চুমকি একবার শুধু ভেবেছে তাহলে এই বোধহয় সেই ব্রহ্মদৈত্যেরই গলা। আজ বেলগাছ ছেড়ে তেঁতুল গাছে আস্তানা গেড়েছে। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। সেই ভয়ঙ্কর লোকটা তেঁতুল গাছের পেছন থেকে ঝুপ করে লাফ দিয়ে বেরিয়ে এলো। দুজনের মাপের দূরত্বে হাত 10-এর। এত কাছ থেকে লোকটাকে এই প্রথম দেখলো চুমকি। চুমকি আজ এই রাস্তা ধরে বাড়ি ফিরবে বলে লোকটা জানলো কিভাবে? সারা মুখে বুটি বুটি দাগের জন্য বিভৎস দেখাচ্ছিল লোকটাকে। বাঁ হাতের 2টো আঙুল নেই বলেই মনে হচ্ছে। আবার লোকটার ডান হাতে মনে হলো 5টার বেশি আঙুল। চিৎকারের চটুকুও বেরোলো না চুমকির মুখ থেকে। হাত দুটো আলগা হয়ে যায়, স্কুলের ব্যাগ মাটিতে লুটিয়ে পড়ে। আরও অনেক পেছনে হা রে 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 চিৎকার কানে এলো চুমকির। বিপদ সংকেত পৌঁছে গেছিল ইটপাটকেল বাহিনীর কাছে। রাজনের পরিচালনাধীন ইটপাটকেল বাহিনী ঝড়ের বেগে ছুটে আসছে এদিকেই। তার 50 গজ পেছনে ধেয়ে আসছে ওর লেঠেল বাহিনী। দলে 7-8 জন করে তো হবেই। রাজন কীভাবে খবরটা পেল তা জানা নেই। দূর থেকে রাজন ভারী গলায় চিৎকার করে বলছে, চুমকি তাড়াতাড়ি সরে যা, নইলে তোর মাথাতেও ইট পড়বে। চুমকি তখন হরিণ শিশুর মতোই মরিয়া। ও ভেতর দিকে 2টো বাড়ি ভেদ করে বড় রাস্তার দিকেই দৌড়াতে শুরু করে। দৌড় 2টো কারণে। লোকটা পাছে ধরে ফেলে এই ভয়ে, আর দ্বিতীয়টা মাথায় আধলা ইট পড়ার। এত জোরে চুমকি এর আগে ছোটেনি কখনো। কিন্তু বিপজ্জনক লোকটাও তার সাথে সাথে পেছনে ধাওয়া করেছে। স্কুলের ব্যাগটা সে আগেই তুলে নিয়েছে, কিন্তু তখনই একটা আধলা ইট এসে পড়েছে লোকটার মাথায়। ঠাই করে একটা শব্দও শুনতে পেয়েছে চুমকি। তখনই মাথা বেয়ে রক্ত ঝরঝরিয়ে ভয়ঙ্কর লোকটা সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। বড় রাস্তা আর মাত্র 1/2 দূরে। বিপরীতমুখী 2 ছুটন্ত ট্রাকের মাঝখানের দূরত্ব যখন একমাত্র কয়েক ফুট, চুমকি ঠিক তখনই এসে পড়েছে ট্রাক দুটোর ঠিক মাঝখানে।
যেন ট্রাকের চাকার তলা থেকে চিলের মতো ছোঁ মেরে চুমকিকে লুফে নিয়ে লোকটা ছিটকে পড়ল। চুমকির বুকের ভেতরটা তখনও শালিক ছানার মতো ধুকপুক করছে। প্রথমটায় ও আছে না গেছে টেরই পেল না। ধরে প্রাণ আছে কি নেই সেটা বুঝতেই অনেকটা সময় কেটে গেল। লোকটা ততক্ষণে চুমকিকে জাপটে ধরে কাঁদতে শুরু করেছে হাউমাউ করে। চুমকির মাথায় হাত বুলাতে বুলাতে লোকটা কাঁদো কাঁদো গলায় বলে, খুকুমণি তোমার লাগেনি তো? চুমকির সব যেন কেমন গুলিয়ে যাচ্ছিল। শরীরে অনেকটাই শক্তি ফিরে পেল। জিজ্ঞাসা করলো, তুমি কে? আমায় তাড়া করছিলে কেন? লোকটা অপরাধীর মতো বলে, আমি কে সেটা পরে জানলেও চলবে। আর আমি তোমাকে তাড়া করিনি। সামনে বড় রাস্তা, যেভাবে তুমি দৌড়াতে শুরু করলে তাতে সাংঘাতিক একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। হলেও তাই। তোমাকে ঠেকনা দেওয়ার জন্য বাধ্য হয়ে আমিও তোমার পেছনে দৌড়িয়েছি। ভাগ্যিস তোমার একেবারেই কাছে এসে পড়েছিলাম, নইলে যে কি হতো। আশেপাশের লোকজন ততক্ষণে ওদের দুজনকে ঘিরে দাঁড়িয়েছে। এই পাটকেল বাহিনীও হাজির। সুপরিকল্পিতভাবে ঘিরে ধরেছে ওরা। রাজন ইশারায় সকলকে শান্ত হতে বলল। লোকটাকে চুমকির ফের প্রশ্ন, কদিন ধরেই তুমি আমাকে ফলো করছো, কেন বলো তো? ওর দু চোখ দিয়ে আবার জল গড়িয়ে আসে। ভেজা গলায় বলে, তোমার মতো আমারও একটা মেয়ে ছিল, দেখতেও ঠিক তোমার মতো। রোজ স্কুলে যেত, পড়তো তোমাদের স্কুলে। এখন তোমাকে দেখলে আমার খুকুর কথা মনে পড়ে, তাই তোমায় লুকিয়ে দেখি। সে এখন কোথায়? ঠিক 6 মাস আগের কথা। স্কুল থেকে বাড়ি ফেরার সময় রাস্তা পার হতে গাড়ি চাপা পড়ে। 2 দিন হাসপাতালে বেহুশ হয়ে পড়েছিল, জ্ঞান আর ফেরেনি। কেউ ওকে বাঁচাতে পারেনি, ভগবানও না। শিউরে উঠল চুমকি। লোকটাকে কিভাবে সান্ত্বনা দেবে ভেবে পেল না। বড়রাই ছোটদের সান্ত্বনা দেয়, কিন্তু বড়দের কি করে সান্ত্বনা দিতে হয় জানে না চুমকি। দেয়নি কখনো। লোকটা বলে, এবার থেকে আমি রোজ তোমার স্কুল থেকে বাড়ি পৌঁছে দেব, তুমি রাজি তো? চুমকি মাথা নেড়ে সাড় দেয়। ও বুঝতে পারে এই লোকটাই ওকে মস্ত দুর্ঘটনা থেকে বাঁচিয়েছে। কিন্তু ওর মাথা ফেটে যেভাবে রক্ত ঝরছে তাতে এখনই ডাক্তারখানায় নিয়ে যাওয়ার দরকার। আর একটুও অপেক্ষা নয়। ইটপাটকেল বাহিনীর ছেলেরাই ওকে ধরাধরি করে নিয়ে চলে। কাছেই ডাক্তারখানা। ডাক্তারবাবু চেম্বারেই ছিলেন। মাথায় ব্যান্ডেজ হয়ে যাওয়ার পর রাজনের বাহিনী ছেলেরা একে একে কেটে পড়ে। চুমকি একবার শুধু রাজনকে বলেছে, রাজন দাদা আমায় ক্ষমা করো, আমি একে ভুল বুঝেছিলাম এতদিন। রাজন বলে, ডোন্ট ওয়ারি, আমি কিছুই মনে করিনি, বরং আমারই ক্ষমা চাওয়া দরকার ওনার কাছে। আমরাই ওনার মাথা ফাটিয়েছি। আর দাঁড়ায়নি রজন, ওরা সবাই চলে গেছে এক এক করে। চুমকিও লোকটাকে নিয়ে রাস্তায় নেমে আসে। পথ চলতে চলতে অনেক কথা হলো। হঠাৎ চুমকির প্রশ্ন, তোমার খুকু কোন ক্লাসে পড়তো? তোমারই ক্লাসে। আমার ক্লাসে? কিন্তু খুকু নামে তো কেউ আমাদের ক্লাসে ছিল না। আহা, খুকু তোর ডাক নাম, ভালো নাম হলো পাপিয়া। হঠাৎই সব মনে পড়ে যায় চুমকি। পাপিয়া ওর সাথেই পড়তো, হ্যাঁ তা ঠিক। 6 মাস হবে। পাপিয়া শুধু এক ক্লাসেরই নয়, চুমকির খুব কাছের বন্ধুও ছিল। কার অ্যাক্সিডেন্টে মারা যায় পাপিয়া। চুমকি পাপিয়াদের বাড়িতেও গেছে কয়েকবার। ঠিক তখনই আরেকটা কথা ঝট করে মাথায় এলো ওর। চুমকি পাপিয়াদের বাড়িতে ওর মাকে দেখেছে, বাবাকে দেখেনি কখনো। তাছাড়া পাপিয়াই বলতো ওর বাবার কথা ওর মনে নেই। পাপিয়ার ঠিক যখন 3 বছর বয়স তখন ওর বাবা মারা যায়।
চুমকি হঠাৎই নির্ভয় প্রশ্ন করল, পাপিয়া কি তোমার? লোকটা হেসে বলল, নিজের বলেই তো এত কষ্ট। চুমকি এবার ঝাঝালো সুরেই বলল, মিথ্যা কথা। আমি মিথ্যা কথা কখনো বলি না, বলবও না। পাপি আমাকে নিজে বলেছে ওর বাবা ওর 3 বছর বয়সেই মারা যায়। ও কি তাহলে মিথ্যে বলতো? লোকটা কিচ্ছু বলে না, মাথা নিচু করে থাকে। কি হলো, কিছু বলছো না যে? লোকটা মাথা তোলে। যদি অভয় দাও তো বলি। চুমকি সায় দেয়। সে আবার বলে, পাপিয়া মিথ্যে বলেনি, আমিও মিথ্যে বলিনি। আসলে ওর 3 বছর বয়সে আমি মারা যাই। একটা বিচ্ছিরি রোগে আমার গোটা শরীর ক্ষত বিক্ষত হয়ে পড়েছিল। আমার চেহারা দেখে সকলে পালিয়ে যেত। আমার পাশে বসে থাকতো শুধু আমার মেয়ে খুকু, খুব আদর করত। এবার সত্যিই ভয় পায় চুমকি। না না, কোনো ভয় নেই, তুমি তো আমার মেয়ে। আসলে তুমি এখন যা ভাবছো তাই। মরে ভূত হয়ে আমার কোনো আকার আকৃতি ছিল না, এখন অন্য একটা লোকের শরীর বয়ে নিয়ে বেড়াই, কেউ আমাকে চিনতে পারে না। কিন্তু তুমি আমাকে একটুও ভয় পেও না, দেখে নিও, তোমার ভালোই হবে। চুমকি কখন রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েছে খেয়ালই করেনি। একসাথে অনেকগুলো চিন্তা ওর মাথায় জড়ো। লোকটার চোখে মুখে কাকুতি মিনতির ছাপ, চোখের দুকোণে বেয়ে জল গড়িয়ে আসছিল। মুখ ঘুরিয়ে ফিরে যাওয়ার জন্য সে একটা পা বাড়িয়ে দেয়। চুমকি তখনই ওর হাত দুটো টেনে ধরে।